তোমরা একটু আজকে 7:30টায় আমার আসার কথা ছিল, দেখি তোমরা কে কে এসছো, একটু তাড়াতাড়ি আসবা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেক চলে আসছো। সুপ্রিয় শিক্ষার্থী, ঈদ মোবারক। ঈদের আগে তোমাদের লাস্ট ক্লাস ছিল, এরপরে আমার সাধারণত ক্লাস ছিল না এবং তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়নি। আমরা ক্লাসের শুরুতেই আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বিশেষ একটি ক্লাস সময় ছিল, এই জন্য ক্লাসটা নেওয়া। আগামীকাল থেকে তোমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে। তোমাদের সাথে অনেকগুলো কথা আজকে আমি বলে দিব, কিছু দিক নির্দেশনা তোমরা পাবে। তোমাদের সামনে ক্রিয়েটিভ পরীক্ষা। ইন দ্য মিন টাইম তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমে আমরা বেশ কিছু ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা অনেকেই পেয়েছো। আমরা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো এরপরে যে ক্লাসগুলো হবে, আমরা প্রত্যেক গল্প এবং কবিতা থেকে একটা করে সলভ করে দিব এবং কীভাবে লিখতে হবে সেটার ব্যবস্থা, সেটার নিয়মটা আমি শিখিয়ে দেবো। বাকিটা তোমরা ইনশাআল্লাহ দেখবে। তো ঠিক আছে, আমরা যাবো। দেখি তোমরা কারা এসছো। হ্যাঁ, চলে আসছো প্রায় 35 জন। ওকে, আমরা শুরু করি। সাউন্ড যাদের কম তারা একটু ইয়ে করো, তোমরা ইয়ারফোন ব্যবহার করো। ইয়ারফোন ব্যবহার করলে ইয়ারফোনটা ব্যবহার করো 1 নাম্বার। আর বোর্ডের দিকে বেশি নজর দিবে, বোর্ডের দিকে বেশি নজর দিবে, তাহলে তোমার জন্য ভালো হবে। বোর্ডের দিকে বেশি নজর দিবে। একটু বোর্ডটা দেখো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আমাদের বিষয়বস্তু হচ্ছে 2 বিঘা জমি। আমরা কি কি পড়ব? সবার আগে আমরা কি কি পড়ব? 1 ঘন্টার ক্লাসে আমরা টাইমটা ভাগ করে নিব। আমাদের আজকের সময়টা কি কি হতে পারে। প্রথম দেখো, আমরা কবিতার নাম লিখি 2 বিঘা জমি। তাহলে দিলাম, এখানে আমি একটু বড় করে লিখছি 2 বিঘা জমি। ওকে, 2 বিঘা জমি। দেখো তোমরা, এটা 3rd টাইম অথবা 4th টাইম, অর্থাৎ তোমাদের 3-4 বার পড়ানো হয়েছে। আজকে আমরা সৃজনশীলের জন্য কি কি লাগবে সেই বিষয়গুলো আমরা আলোকপাত করব। এমসিকিউ এর ব্যাপারে আমরা তেমন কিছুই বলবো না। আর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো 1861 থেকে 1941, এটা সবাই জানো। আমরা এই নিয়ে সময় ক্ষেপণ করব না, আমরা সরাসরি চলে যাব। প্রথম দেখো বিঘা। এখানে বিঘা শব্দটা এসছে, একটু জানি। এখানে দেখো বিঘা, তাহলে এখানে মনে রাখবা 20 কাঠা। 20 কাঠা সমান সমান 1 বিঘা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো অথবা, তারপর দেখো 1 বিঘা, তারপর দেখো আমাদের কত বর্গ ফুট? 40,400 বর্গ ফুট। এটা পরীক্ষায় আসে 1। আর লাস্টের নাম্বারটা মনে রাখবা 1334 বর্গ মিটার। এই প্রশ্নগুলো কেন দিলাম? এই প্রশ্নগুলো সাধারণত জ্ঞানমূলক কোশ্চেনে আসে। তাহলে আমরা পেলাম 1 বিঘা সমান 20 কাঠা, 1 বিঘা সমান 14,400 বর্গ ফুট, আর 1 বিঘা সমান 1334 বর্গ মিটার। এটা ক নাম্বার প্রশ্নে আসে, এটা প্রথম অংশ। ঠিক আছে, গেল। এখন আমি এটা মুছে দিচ্ছি। দেওয়ার পরে দেখো 2 বিঘা। 2 বিঘা, তাহলে 2 বিঘা সমান কত? 2 বিঘা সমান, এর সাথে কি হবে? 20 কাঠা ইন্টু 2 সমান সমান 40 কাঠা।
ঠিক আছে, কাটা হয়ে গেল। এর সব ডাবল হয়ে যাবে, প্রত্যেকটা ডাবল যেটা হয় সেটা তোমার বর্গ ফুট হবে এবং বর্গ মিটার হবে। ক্লিয়ার? এটা পরীক্ষায় আসে না, জাস্ট তোমাদের একটু এক্সট্রা করার জন্য করে দিলাম। কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত আসে 1 বিঘায় কত কাঠা, 20 কাঠা, 1 বিঘা সমান সমান কত বর্গ ফুট, 14,400 বর্গ ফুট, 1 বিঘা সমান সমান কত বর্গ মিটার, 1334 বর্গ মিটার। এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসে। এটা সাধারণত ক নাম্বারেও আসে এবং কখনো কখনো তোমাদের আচ্ছা, এটা যারা ম্যাথমেটিশিয়ান তারা বলবে, কিন্তু মাথায় রাখবে এটা আমাদের বইয়ের যে হিসাবটা আছে, তোমাদের শব্দার্থের যে হিসাবটা আছে সেই হিসাবটা তোমরা ব্যবহার করবে। এখানে আমাদের 1334 বইয়ে যেহেতু আছে শব্দার্থে, এইটাই লিখবে, অন্যটা লিখবে না। ক্লিয়ার? এখন কিছু পয়েন্ট আছে, হ্যাঁ সেটা তুমি করতে পারো, সমস্যা নাই। শিলা একটা প্রশ্ন করেছে, শিলার প্রশ্নটা আমি দেখতে পেয়েছি যে ও লিখেছে 1337 পয়েন্ট কত 8, 1337.8। এটা একদম এক্স্যাক্ট হিসাব, কিন্তু তোমাদের বইয়ের যে শব্দার্থ আছে এই শব্দার্থটা লিখবে। ক্লিয়ার? ওকে, এখন চলে আসো আমরা কি কি পড়ব 2 বিঘা জমিতে। আমরা কি কি পড়ব? প্রথম দেখব আমরা লেখক পরিচিতি, এত বেশি পড়বো না, আমরা একটা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। তারপরে ক্রিয়েটিভ কোশ্চেনের ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার কিভাবে লিখতে হয় সেটা আমরা সলভ করব। এরপরে আমরা একটু কবিতা পরিচিতি, কবি পরিচিতি একটু দেখব। প্রথমে দেখো 2 বিঘা রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথম দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য। এখানে 1 নম্বর লেখো, আমি এখানে লিখলাম গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে? কার সম্পর্কে? রবীন্দ্রনাথ সম্পর্কে। এটা খুবই যত্ন সহকারে তোমরা দেখবা, কোনো রকম যেন ভুল না হয়। এখানে দেখো আমি লিখছি ভালো করে, আমার সোনার বাংলা। ঠিক আছে? রচয়িতা কবিগুরু ও ভানু সিংহ মাত্র 2 বিঘা জমি নিয়ে কথা ও কাহিনী করতে লাগলেন। 13 বছরে বনফুলকে সাথে নিয়ে বিলেতের নাইট উপাধি ফিরিয়ে দিলেন। ওকে, সবশেষে 1913টি ফুলেল শুভেচ্ছায় গীতাঞ্জলির
অর্থে নোবেল কে মিলিয়ে দিলেন। ওকে, এখন দেখো দেখা যাচ্ছে কিনা। এটা তোমরা অবশ্যই লিখবে এবং তোমাদের লিঙ্কও পাঠিয়ে দিব। একটা মজার জিনিস শেখাচ্ছি, ভালো করে দেখো। এখন দেখো এই জায়গায় তোমরা কি শিখলে? আমার সোনার বাংলা। ভালো করে দেখো, আমার সোনার বাংলা, এটা আমাদের জাতীয় সঙ্গীত, রাইট? তাহলে কি হলো? আমার সোনার বাংলা হচ্ছে জাতীয় সঙ্গীত। তাহলে এটা সবাই জানে, জাতীয় সঙ্গীত। আমি এখানে লিখলাম জাতীয় সঙ্গীত। এক নাম্বার, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একটা কাব্যের মাধ্যমে, অর্থাৎ একটা তথ্যের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত। রচয়িতা কবিগুরু। কবিগুরু প্রথম তার নাম। এক নম্বর দেখো আমরা তাকে কবিগুরু বলে চিনি। দুই নম্বর দেখো তার নাম ভানুসিংহ বলেও চিনি। তাহলে কি হলো? এক নম্বরে আমরা অনেকেই কবিগুরু জানি, দুই নম্বরে ভানুসিংহ তার ছদ্মনাম, ছদ্মনামেও তিনি পরিচিত। মাত্র 2 বিঘা। এখন দেখো 2 বিঘা কি? 2 বিঘা হচ্ছে তোমার আজকের যে কবিতা, সেই কবিতার নাম কি? কবিতার নাম কি? কবিতার নাম কিন্তু 2 বিঘা জমি। ঠিক আছে, আমরা এ পর্যন্ত পেলাম। আজকের কবিতার বিষয় হচ্ছে 2 বিঘা জমি নিয়ে আমাদের আলোচনা। তাহলে এর মধ্যে চলে আসলো আমার সোনার বাংলার রচয়িতা কবিগুরু ও ভানুসিংহ মাত্র 2 বিঘা জমি নিয়ে কথা ও কাহিনী করতে লাগলেন। কথা ও কাহিনী কি? কথা ও কাহিনী এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু 2 বিঘা জমিটা নেওয়া। বুঝতে পেরেছো? কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে 2 বিঘা জমি কবিতাটি। এরপর দেখো কি করতে লাগলো? কাহিনী করতে লাগলো 13 বছরে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। 13 বছর কেন? তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 13 বছর বয়সে, তোমাদের বয়স সবারই 13-র কাছাকাছি, এই বয়সে তিনি কাব্যচর্চা শুরু করেন। এই জন্য 13 বছরের বনফুল, তিনি 13 বছর কি লিখেছিলেন? এখানে দেখো 13 বছরের বনফুল একটা কাব্যগ্রন্থ উনি লিখলেন। 13 বছরে এই বনফুল লিখলেন। কে সাথে নিয়ে কি করলেন? বিলেতের নাইট উপাধি। এখানে আরেকটা কি করলাম? বিলেতের, এখানে দেখো নাইট, অর্থাৎ ব্রিটিশরা তাকে নাইট উপাধি দিয়েছিল। তোমরা সবাই জানো তিনি সেই নাইট উপাধিটা ফিরিয়ে দিয়েছিলেন, কারণ ইংরেজরা আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার করেছিল, এই জন্য তিনি এটা ফিরিয়ে দিয়েছিলেন, রাইট? তাহলে কি হলো? নাইট উপাধি ফিরিয়ে দিলেন। তারপরে কি হলো? সবশেষে 1913 সালে, সবাই জানো 1913 সালে কি হয়েছিল? 1913 সালে তিনি নোবেল পেয়েছিলেন। 1913 সালে নোবেল পেলেন এবং ফুলেল শুভেচ্ছায় গীতাঞ্জলি। কিসের জন্য? গীতাঞ্জলির জন্য। এখানে দেখো আমরা গীতাঞ্জলি লিখেছি। এই লাস্টের লাইনে দেখো গীতাঞ্জলি আমরা লিখলাম। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পেলেন। কি পেলেন? নোবেল পুরস্কার। যে পুরস্কারটা তোমরা সবাই জানো, এটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার এবং তিনি পেয়েছিলেন। আর এর 2 বছর পরে তোমরা জানো জ্যাক ক্রিস্টফ বলে, ক্রিস্টফ অর্থাৎ রোমারোলা, তিনি এই সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তো আমাদের রবীন্দ্রনাথের যে নোবেল, সেই নোবেলটা কিসের জন্য? গীতাঞ্জলির জন্য। আমি একটু বলি, সবাই এটা মুখে মুখে রাখবে এবং আমি তোমাদের এই ছন্দটা তোমাদের মোবাইলে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার মোবাইলে সেন্ড করে দিব, তোমরা সবাই দেখে নিবে। তোমরা অবশ্যই লিখে নিবে, তাছাড়া মোবাইলটা দেখবে যে আমি এই জিনিসটা লিখে দিয়েছি। এখন সন্ধে আমাদের রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ তথ্য বলি আমরা জানতে পারলাম। আবার একটু বলি, আমার সোনার বাংলা, এটা একটি লাইন বলি, আমার সোনার বাংলা রচয়িতা কবিগুরু ও ভানুসিংহ মাত্র 2 বিঘা জমি নিয়ে কথা ও কাহিনী করতে লাগলেন। 13 বছরে বনফুলকে সাথে নিয়ে বিলেতের নাইট উপাধি ফিরিয়ে দিলেন। সবশেষে 1913টি ফুলের শুভেচ্ছায় গীতাঞ্জলির সাথে নোবেলকে মিলিয়ে দিলেন। ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। আমি কিন্তু এটা তোমাদের মেসেজ আকারেও দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিব। সবাই একটু খেয়াল করো, একটু সময় দিচ্ছি তোমাদের। তোমরা সবাই এটা খুব সুন্দর করে, তোমাদের আর একটু বলে রাখি,
তোমরা মনে রাখবে আজকে কিন্তু আমার এই ক্লাসটা তোমার বাংলা ডিপার্টমেন্টের অনেক ভালো ভালো টিচার, অর্থাৎ আমি যাদেরকে খুব সম্মান করি এবং যাদেরকে খুব পছন্দ করি সব স্যারগুলোকে আজকে ইনভাইট করেছি আমাকে হেল্প করার জন্য। তো আশা করি তারা আমাকে হেল্প করছেন এবং তোমাদের এই প্রশ্নের কিন্তু তারাও কিছু কিছু ক্ষেত্রে সুযোগ পাওয়ার সাথে সাথে তারাও জবাব দিবে। আমি এই প্রশ্নের উত্তরটা তোমাদের সবার লিখে দিচ্ছি, তোমরা আশা করি তোমাদের মেসেজ বক্সে যাওয়ার পরে দেখো ওখানে আমি উত্তরটা করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে যে আমি যেটা লিখেছি সেটা আবার নতুন করে পেস্ট করে দিলাম। ওকে, সবাই দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদের মেসেজ বক্সেও দিয়ে দিয়েছি, আমি একটু সিস্টেম করে নিয়েছি যাতে দেয়া যায়। তো আশা করি এটা বুঝতে পেরেছ। আমি এখন চলে যাব রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে। উপন্যাসটা আরেকটু বড় এবং সময় লাগবে, তোমাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা তোমরা একটু দেখো, কে কে আছো দেখি একটু। স্যার এখানে চিত্রা কাব্যগ্রন্থ থেকে, আচ্ছা দীপা লিখছো, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, কে লিখছো, মাসিয়াত ওয়েলকাম। আমার শিক্ষকদের মধ্যে, সম্মানিত শিক্ষকদের মধ্যে কে কে আছেন? সব বাংলা টিচাররা, হ্যাঁ লাবণ্য রহমান, না অনেকেই আছেন, তারা আমাকে হেল্প করছেন। হেল্প বলতে তারা আমার ক্লাসটা দেখছেন, অবজার্ভ করছেন এবং আশা করি আমার কোনো প্রশ্নের উত্তর যদি দিতে দেরি হয় তাহলে অবশ্যই তারা আমার হয়ে উত্তরটা দিয়ে দিবে। তো আমি এখন এটা বুঝবো, দ্বিতীয়তে চলে যাও। আমি উপন্যাস সম্পর্কে তোমাদের এরকম একটু তথ্য দিব, এই দুটো দেওয়ার পরে আমরা মূলে ফিরে আসব। মূলে ফিরে আসার পরেই আমরা ক্রিয়েটিভে চলে যাব। ওকে, তো ঠিক আছে, এখন আমরা কথা ও কাহিনী আশা করি লেখা হয়ে গেছে। আমরা 2 বিঘা জমি নিয়ে কিছু কথা, এখানে দেখো 2 বিঘা জমি, এটা বিস্তারিত ব্যাখ্যা আমি করে দিয়েছি। এখন আমি ব্যাখ্যা করব কি 2 বিঘা জমি। প্রথমে বলেছি কথা ও কাহিনী, অর্থাৎ এটা একটা কাহিনী কবিতা, রাইট? কাহিনী কেন? কাহিনী কবিতা দেখো রবীন্দ্রনাথের কবিতায় সাধারণত ছন্দ থাকে, বিন্যাস থাকে, কিন্তু এই কবিতার ক্ষেত্রে কোনো ছন্দ বা বিন্যাস এইভাবে ধারণা করা হয়নি। একটা গল্পের মতো, তুমি সহজে বুঝতে পারবে এটা একটা গল্পের মতো। এই গল্পের মতো বলতে গিয়ে এই জন্য এটা চলে এসেছে কাহিনী কবিতা, অর্থাৎ একটা বিশেষ কাহিনীকে কেন্দ্র করে এই 2 বিঘা জমি রচিত হয়েছে। তো 2 বিঘা জমিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে আসলে সমাজের দুটো স্তরের কথা। তোমরা সবাই জানো আমাদের সমাজে, এখনকার সমাজে নাই, অনেক আগেকার সমাজ থেকে শুরু করে বর্তমান সমাজ পর্যন্ত সমান তালে দুটো ধারায় বিভক্ত। একটা ধনিক শ্রেণী, যেটাকে আমরা বর্জুয়া শ্রেণী বলি, আর একটা যেটাকে আমরা নির্যাতিত নিষ্পেষিত মানুষ বলি। তো রবীন্দ্রনাথ যে সময় কবিতাটা লিখেছিলেন সেই সময় দেখো স্পষ্টত দেখতে পাচ্ছি যে আমরা জমিদার প্রথা ছিল। এখন কিন্তু আমাদের কোনো জমিদার প্রথা নাই, আমরা যে দেশে বসবাস করি এটা গণতন্ত্র। আর তখন সাধারণ মানুষ এক একটা জমিদারের অন্তর্গত ছিল। একটা এলাকায় ধরে একজন জমিদার ছিলেন আর তার সমস্ত প্রজা ছিল। এই প্রজা এবং জমিদারের মধ্যে একটা কখনো সুসম্পর্ক থাকতো, কখনো জমিদার অত্যাচারিত হতেন, আবার অত্যাচারী হয়ে উঠতেন, আবার কখনো কখনো কোনো এলাকার জমিদার ভালো ছিল। তো এই জায়গায় যে কাহিনীটা হয়েছে, এই জায়গায় একটা উপেন তোমরা সবাই নাম শুনেছো, একজন দরিদ্র কৃষক আর তার জমিদার, এই দুটোর মধ্যে প্রভেদ দেখা যাচ্ছে। কি এখন প্রথম হচ্ছে উপেন দরিদ্র কৃষক, তার অনেকগুলোই হয়তো জমি ছিল এক সময়, কিন্তু দেনার দায়ে কখনো বিক্রি করে দিয়েছেন, কখনো বন্ধক রেখেছেন, কখনো বিভিন্ন কারণের জন্য তার সমস্ত জমি শেষ হয়ে গেছে, তার মাঠে যে জমিগুলো ছিল সব শেষ হয়ে গেছে। তো এখন মাত্র 2 বিঘা জমি তার বাকি আছে। সেই 2 বিঘা জমিকে সে আঁকড়ে ধরে পড়ে আছে, অর্থাৎ এটা সে চিন্তা করছে কোনো রকমই সে ছাড়বেন না, যেভাবেই হোক তার শত কষ্ট হলো এই 2 বিঘা জমি তিনি রেখে দিবেন। অর্থাৎ তিনি যেন এই 2 বিঘা জমি মাতৃসম ভেবেছেন, যে তার কাছে একটা মা, তার কাছে একটা সন্তানের মতো। তিনি এই সন্তানকে, তার মাতৃসম এই স্নেহের বন্ধনকে তিনি ছাড়তে পারছেন না। তো হঠাৎ করে একদিন ওই জমিদার আসলেন, এসে উপেনকে বললেন, উপেন আমি ভেবেছি যে আমার বাড়ি যে পাশে যে একটু জায়গা আছে সেখানে তুমি আমার একটা বাগান করার শখ, এবং বাগানটা তোমার 2 বিঘা যদি হয় তাহলে আড়ে এবং বিঘে সমান হবে, মানে প্রস্থ এবং যেটাকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থে সমান হবে, সেটা আড়ে দিকে বলেছে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তো এই জমি তুমি আমাকে দিয়ে দাও, 2 বিঘা জমি তুমি আমাকে দিয়ে দাও।
তো উপেন বললো যে আমার দেনার দায়ে, তখন তার আকুতি জানালো যে যে হে প্রভু, হে জমিদার, হে আমাদের রক্ষাকর্তা, আমার তো সব জমি শেষ হয়ে গেছে, আমার মাত্র 2 বিঘা জমি আছে, এই 2 বিঘা জমি আপনি নিয়েন না, আর এটার সাথে আমার মাতৃসম একটা বাৎসল্য সম্পর্ক হয়ে গেছে, আমি 2 বিঘা জমি ছাড়বো না। তো উপেন তো ক্রূর হাসি হাসলেন, ক্রূর হাসি মানে তীর্যক হাসি হাসলেন যে ঠিক আছে তুমি জমি দিবে না, দেখা যাবে। তো এরপরে যা হয় সেটাই হয়ে গেল। তো তোমরা তো জানো যে আসলে আইন সবসময় যারা শক্তিশালী হয় তাদের পক্ষে আইন যায়। তো শেষ পর্যন্ত এই শক্তিশালী জমিদারের পক্ষেই কিন্তু আইন চলে গেল এবং যে ডিক্রি জারি করলো। হ্যাঁ, তো হ্যাঁ, উপেন হচ্ছে একটা নাম, কিন্তু সে দরিদ্র কৃষক। একজন প্রশ্ন করেছো উপেনকে, তা বলে দিলাম উপেন তার নাম এবং দরিদ্র কৃষক। তো আমরা দরিদ্র কৃষক বলতে আমাদের, তুমি ওই 2 বিঘা জমির কথা বাদ দাও, তুমি নর্মাল সেন্সে তুমি চিন্তা করো যে তোমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে আর তুমি তার মনিব। হঠাৎ করে কাজের মেয়ে বললে যে তোর যে সুন্দর একটা, তুই বাবা মার কাছ থেকে পেয়েছিস সুন্দর একটা গহনা বা কানের দুলা, ছোট আমাকে দিয়ে। ও বলছে না, আমি মরে গেলেও আমি দিব না। তো বলছে তোর ওটা পছন্দ হয়েছে, দিয়ে দিবি। তো দিল না। তো শেষ পর্যন্ত সেই বাড়ির মনিব তাকে জোর করে কিনে নিল। ঘটনাটা এই রকম আর কি, একটা দরিদ্রের উপরে একটা কি হচ্ছে, একটা অত্যাচারিত মানুষের যে প্রেশন, সেই প্রেশনটা হচ্ছে। তো ঠিক আছে, এরপরে ডিক্রি জারি করলো। ডিক্রি বোঝো যে আদালত থেকে হুকুমনামা আসলো যে তোমার জমি তুমি লিখে দিয়েছো, বিক্রি করে দিয়েছো। তাই আসলে উপেন কিছুই জানে না। তো বিক্রি হয়ে গেল, তারপরে সে চলে গেল। তো বের করে দিল। তো উপেন চলে যাচ্ছে, চলে গিয়ে তারপর চিন্তা করলেন যে আমি তো আমার মহান প্রভুর কাছে তো কোনো অন্যায় করিনি, কেন আমার সব কেড়ে দিলেন। তারপরে তিনি হঠাৎ করে এই 2 বিঘা জমি তার নিজের বসত ভিটা থেকে যখনই সে রাস্তায় বের হয়েছে, তাকে বিশাল আকাশ তার সামনে। তখন নিজের মনে নিজের সান্ত্বনা দিল, হে প্রভু, তুমি আমার এই 2 বিঘা জমি কেড়ে নিয়েছো ঠিকই, কিন্তু সমস্ত নিখিল মানে সমস্ত বিশ্ব আমার লিখে দিয়েছো। আগে তো আমি 2 বিঘা জমির জন্য কি আমি আটকিয়েছিলাম, তার প্রেমে মুগ্ধ ছিলাম, তার ভালোবাসায় আবদ্ধ ছিলাম, তার স্নেহে আমি তা ছেড়ে যেতে পারছিলাম না। কিন্তু যখনই আমার সেই 2 বিঘা জমি চলে গেল, তখন এই পুরো পৃথিবীর সমস্ত জায়গায় আমি যেতে পারছি। তখন তিনি জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে সৌন্দর্য সমস্ত জায়গায় ঘুরতে লাগলেন, মনের আনন্দে ঘুরতে লাগলেন, তার আর কোনো পিছু টান নেই। এইভাবে ঘুরতে 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 দীর্ঘ 15 বছর তিনি ঘুরেছেন, সমস্ত জায়গা তিনি দেখা হয়ে গেছে উপেনের। তো শেষ পর্যন্ত তার ইচ্ছে হলো তিনি এখন আবার তার সেই মাতৃভূমি টানছে তাকে, মাতৃভূমি যেন তাকে আবার তাকে বলছে যে আয়। তখন তার মনে হলো সে আবার যাবে, তার দেশে ফিরে যাবে। তো এইভাবে দেশে ফেরার কথা যখনই মনে হলো, তখন সে দেশে ফেরার জন্য আসলো। তো 2 দিন সে হাঁটলো বিভিন্ন জায়গা, পাহাড় পর্বত পেরিয়ে শেষ পর্যন্ত কুমোরের বাড়ি বাম দিকে ফেলে সে তার গ্রামের মধ্যে ঢুকলো। কিন্তু এই 15 বছর বয়সে, 15 বছরের মধ্যে গ্রামের অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন। এই পরিবর্তন তারপরে সে কোনো রকম চিনতে গেছে, যাওয়ার পরে সেই তার ঠিকই সে চিনে ফেলেছে। দেখে সুন্দর করে সাজানো হয়ে গেছে, চারিদিকে ফুলের শুভেচ্ছায় মনে হচ্ছে চারিদিকে ফুলের বাগান, আমের বাগান, বিভিন্ন জায়গায় বাগান বসেছে, অট্টালিকা হয়ে গেছে অনেকগুলো। তারপরে সেই বাগান আগের যে সামান্য একটা ফসলও যে জমিতে হতো না, সেই জমিতেই সুন্দর করে বাগান লাগানো হয়েছে। দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। এরপর তিনি আস্তে আস্তে গেলেন তার নিজের জমির উপরে, যাওয়ার পরে অভিভূত হওয়ার সাথে সাথে সে তার জমির প্রতি সে একটু বিতৃষ্ণাবোধ দেখালেন। কি? তিনি বললেন যে তুই যখন আমার ছিলি, আমার কাছে রাজরানীর মতো ছিলি, তুই কিছু না দিলেও আমার কাছে খুব আদরের ছিলি, আমার কাছে অত্যন্ত পছন্দের ছিল। কিন্তু এখন তুই জমিদারের হয়ে তোর রূপ পাল্টিয়ে ফেলেছিস, অর্থাৎ তোর সমস্ত অঙ্গ আর সেই মলিনতা নেই, চাকচিক্য হয়ে গেছিস। তার মানে তুই এখন কি হয়েছিস? দাসী হয়ে গেছিস। অর্থাৎ তোকে যেভাবে সাজিয়েছে সেইভাবেই সেজেছে। সেইভাবে একটু মনের ধিক্ষার তিনি জানালেন। যাই হোক, শেষ পর্যন্ত তিনি একটা সেই তার আম গাছের নিচেই দাঁড়ালো, তোমরা অবশ্যই জানো। তারপর হঠাৎ করে 2টি আম তার সামনে পড়লো। তখন মনে হলো তার মা রূপী, মাতৃভূমি রূপী 2 বিঘা হয়তো তাকে একটু উপহার হিসেবে আমটি তার কোলের উপর পড়েছে। যেই বা সে হাত দিয়েছে, দূর থেকে ছিল দারোয়ান বা মালিক, তেরিয়া হয়ে এসে তাকে ধরে নিয়ে গিয়ে বলছে যে তুই চোর বেটা। তো বলছে আমি চোর কোথায়, এই জমি তো আমার। তো বলছে তুই পাগল নাকি, তুই বিশ্বাস করবে না?
তাকে ধরে নিয়ে গিয়ে আস্তে আস্তে জমিদারের কাছে নিয়ে যায়। জমিদার তখন মাছ ধরছেন, তার সবার সব নিয়ে, মানে অন্যান্য লোকদের নিয়ে তিনি মাছ ধরছিলেন। তার কাছে নিয়ে আসার পরে যখন বললো যে এই বেটা এই, তখন বলছিল চোর বেটা, তাকে আচ্ছা এরকম পানিশমেন্ট দাও ইত্যাদিতে। তখন সে নিজে নিজেই বললেন যে তিনি প্রথম অংশে বলেছিলেন, যখন তার জমি কেড়ে নেওয়া হয়েছিল তখন বলেছিলেন যে এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজার বস্ত্র পরে সমস্ত কাঙালের ধন চুরি। তো প্রথম দিকে তিনি বললেন যে কাঙালের সমস্ত ধন চুরি হয়ে গেল, অর্থাৎ অর্থ সম্পত্তি সব চুরি করে নিয়ে যায়, কি তারা ধনী বা বিত্তশালী তারা। আর এখন তিনি বললেন যে যে আজকে আমি আমার জমি, অথচ আমি আজকে চোর, আর তুমি বেটা আমার জমি নিয়ে নিয়েছো, আজকে তুমি সাধু। তাহলে আমরা কি দেখতে পেয়েছি এই কবিতার মাধ্যমে? এটাই দেখতে পেলাম, সমাজের স্টেট দুটো ওয়েতে ভাগ হয়ে গেছে। একদিকে সমাজের প্রতাপশালী মানুষ, কিন্তু সমাজের প্রতাপশালী মানুষরা সব সময় ভালো হয় না, এই জমিদারের মতো কিছু লোক থেকে যায়, আর কিছু অত্যাচারিত মানুষ, উত্থানের মতো কিছু মানুষ থেকে যায়। ওই রবীন্দ্রনাথের যুগে যেমন এরকম ছিল, এখন বর্তমান যুগে কিন্তু এর ব্যতিক্রম নয়। অর্থাৎ রবীন্দ্রনাথের এই কবিতাটা কিন্তু চিরন্তন। চিরন্তন কি, আজ থেকে 500 বছর পরেও যদি কেউ এই কবিতাটা পড়ে, তো উনি দেখবেন যে এত আসলে এই রবীন্দ্রনাথ আজ থেকে 500 বছর বা 1000 বছর আগে যে কবিতাটা লিখে গেছেন, এটা তো সেই সময়ের কথা না, এটা তো এই সময়ের কথা। আসলেই রবীন্দ্রনাথ, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ সব সময় তিনি চিন্তা করতেন তার লেখাগুলো অত্যন্ত বাস্তবসম্মত এবং সমাজের অত্যন্ত। হ্যাঁ, আমি বোর্ড আবার দেখাবো, আগে আমার কথাটা শোনো, বোর্ড আমি আবার ছেড়ে দিব। তো আমি যেহেতু এটা তোমাদের অ্যান্সারটা লিখে দিয়েছি, সুতরাং বোর্ডের আর প্রয়োজন নাই। সব সময় খেয়াল করবে, বোর্ডের যখন প্রয়োজন হবে না তখন আমি বোর্ড ঢেকে রাখবো, আর বোর্ডের যখন প্রয়োজন হবে আমি বোর্ডটা ছেড়ে দেব। ওকে, আমার এই পর্যন্ত এই অংশটা শেষ। এখন আমি চলে যাব, তোমরা আশা করি এটা তুলে নিয়েছো। আমি কবিতার কিছু শব্দার্থ তোমাদের সামনে বলে দিব, যে শব্দার্থগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখন বোর্ডটা মুছে ফেলছি। ওকে, খুব মনে রাখবে, গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থ, যেটা এটা কেটে গেছে। দেখো আমরা এখানে লিখলাম অতীব গুরুত্বপূর্ণ শব্দার্থ। আমাদের যেগুলো এইগুলো কেন লাগবে, এইগুলো সাধারণত জ্ঞানমূলক কোশ্চেনে লাগবে, ক নম্বরের কোশ্চেনে লাগবে, এই জন্য আমি লিখে দিচ্ছি। 1 নম্বর দেখো, আমি তো বিজে বললাম। 2 নম্বর দেখো পানি শব্দটা, এখানে ভালো করে দেখো, আমি বললাম এই পানি শব্দটা। 2 নম্বর দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বক্ষে জুড়িয়া পানি, এই দুটো শব্দার্থ খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ডিক্রি, ঠিক আছে। আরেকটা হচ্ছে ধাম। তারপর দেখো ললাট, ললাট। আর বিঘে তো দিয়ে দিয়েছি, খেয়াল করো আমি কি বলেছি। প্রথম অংশ বলেছি পানি, পানি মানে সবাই জানো কিনা জানি না, হাত। 2 নম্বর দেখো এখানে এটা লেখো বুকে, বুকে হাত বেঁধে, হাত বেঁধে অনুরোধ, অনুরোধ করা। হ্যাঁ, বুকে হাত বেঁধে অনুরোধ করা। 3 নম্বর দেখো ডিক্রি, ডিক্রি শব্দটা ভালো করে দেখো, আদালতের নির্দেশনামা। হ্যাঁ, এখানে হলো আদালতের নির্দেশনামা, নির্দেশনামা বা হুকুমনামা হতে পারে। হ্যাঁ, এরপর দেখো এরপরে অংশটা ধাম। ধাম হচ্ছে তীর্থস্থান, এখানে আমি লিখলাম তীর্থস্থান, অর্থাৎ হিন্দুদের তীর্থস্থান, ধর্মস্থান। আর সবশেষে দেখো আমি যেটা দিয়েছি ললাট মানে কপাল। ওকে, এখন দেখো পানি, হাত, বিনা পানিতে যা, এই যে হাত,
কয়াকার মূর্ধন্যসী পানি মানে হাত, আর কয়াকার দন্তন্যসী পানি মানে জল। খেয়াল করবে, বক্ষে জুড়িয়া হাত মানে এইভাবে, বাবু মশাই আমাকে মাফ করে দেন, আমাকে জমিগুলো নিয়েন না, এভাবে বক্ষে হাত জুড়ে, অর্থাৎ হাত জোড় করে অনুনয় করা, কারো কাছে মাপ চাওয়া যে আমার আর কষ্ট দিয়েন না, আমাকে দুঃখ দিয়েন না, আমাকে ছেড়ে দিন। এটা হচ্ছে বক্ষে জুড়িয়া হাত পানি। ডিক্রি, ডিক্রি হচ্ছে আদালতের নির্দেশনামা বা আদালতের হুকুমনামা। নির্দেশ কি? আজ থেকে এই বাড়িটা তুমি বসবাস করতে পারবে না। ধরো ব্যাংকের কাছে কেউ একজন ঋণ নিয়েছে, ঋণ নিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, কেনার পরে সে ফ্ল্যাটের লোন দিতে পারছে না, তখন সেক্ষেত্রে কি হয়, আদালতে সে কেস করে দেয়। কেস করে তখন আদালত থেকে একটা চিঠি আসে যে তুমি এই বাড়ি ব্যাংকের কাছে লোন নিয়ে মর্টগেজ দিয়ে দিয়েছো, তুমি এই বাড়ি থাকতে পারবে না, এটার নাম ডিক্রি জারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উপেন কিন্তু এর অংশীদারি ছিল না, উপেন কিন্তু কোনো লোন নেয় না, উপেন কিন্তু কারোর কাছে দেনা ছিলেন না। সুতরাং উপেনের কাছে এটা জমিদার কি করেছে, জোর করে ডিক্রি করিয়ে নিয়েছিলেন, অর্থাৎ তখনও অসৎ মানুষের সংস্পর্শ ছিল। এরপর ধাম মানে তীর্থস্থান। তীর্থস্থান হচ্ছে এটা হিন্দুদের, বেসিক্যালি হিন্দুরা যে সমস্ত জায়গা, গয়া, কাশী, মথুরা, এগুলোকে তীর্থস্থান বলা হয়। হিন্দুরা এই সমস্ত জায়গায় যায় পুণ্য স্নান। যেমন আমাদের মুসলিমদের জন্য মক্কা হচ্ছে আমাদের পবিত্র নগরী, আর মক্কাতে আমরা গিয়ে আমাদের পাপ পুণ্যটা একেবারে সুন্দর হয়ে আসি, অর্থাৎ পবিত্র হয়ে আসি। অনুরূপভাবে প্রত্যেক ধর্মের তীর্থস্থান আছে। তো হিন্দুদের তীর্থস্থান আমি বলেছি গঙ্গা, এই গয়া, কাশী, মথুরা, বিশেষ করে তীর্থ এই। উনি তীর্থস্থানে গিয়েছিলেন। আর ললাট হচ্ছে কপাল, ভাগ্য। ক্লিয়ার? কপাল, আশা করি এই গুরুত্বপূর্ণ, এর ভিতর থেকে ক নাম্বারে কিন্তু প্রচুর প্রশ্ন পড়ে। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে। তোমরা খুব ভালো করে এটা দেখো, আমি এটা মুছে দিয়েছি। ক্রিয়েটিভ কোশ্চেনটা আমি এখানে জায়গা লিখে দিচ্ছি, কারণ আমার জায়গা প্রচুর দরকার হবে, এই জন্য আমি উপর থেকে একদম ফুল মুছে দিলাম। তোমরা নিজেরা জানো, তোমাদের আমি দেখবা ইমেলে আমি এরকম একটা কাগজ দিয়েছি। এই কাগজের 2 বিঘা জমির 15 নম্বর, 2 বিঘা জমির 15 নম্বরটা আমরা মৌখিকভাবে বা লিখিতভাবে সলভ করার চেষ্টা করব। 2 বিঘা জমির 15 নম্বর, এটা তোমাদের ইমেলে দিয়ে দিয়েছি। 15 নম্বর দেখো, আমরা এখানে উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু লিখতে হবে। উদ্দীপক এটা তোমাদের না বোঝা গেলেও হবে, কিন্তু প্রশ্নগুলো বুঝবে। হ্যাঁ, গরিব চাষি। আচ্ছা, এখানে দেখো, আমরা এখানে লিখলাম চাষি আফজালের সামান্য জমি, তারপরে দাঁড়িয়ে দিয়ে দিলাম। আমি একটু সংক্ষেপে লিখছি। এতে তার সংসার চলে, মানে এর উপরেই তার সংসার চলে। তারপরে ছেলে করিমকে লেখাপড়ার জন্য কলেজে পাঠায়। ওকে, তারপর কি হলো, কিন্তু বিত্তবান খাতেম বিষয়টি সহজে মানে না। তারপর কি হলো, ষড়যন্ত্র করে আফজালকে ভিটে ছাড়া করে। এখন দেখো তো ক্লিয়ার কিনা, একটু পিছিয়ে নাও।
একটু রেসপন্স করো। এটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছি, আগে অ্যাডভান্স দিয়েছি, এখন উত্তর আমি করে দিব কিভাবে। প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 1 নম্বর প্রশ্নে আমি প্রশ্নগুলো ভালো করে দেখো। 1 নম্বর প্রশ্ন আছে ক, এখানে লিখলাম দরিদ্র মাতা আঁচল ভরে কি ধরে রাখতো। 1 নম্বর, এটা একের জন্য। খ নম্বর দেখো, উপেন কেন তার জমি বিক্রি করতে চাইনি। এটা হচ্ছে 2 এর জন্য। গ নাম্বার দেখো, উদ্দীপকের আচ্ছা দেখো তো এখন ক্লিয়ার কিনা। একটু মনে হয় 1 সেকেন্ডের জন্য একটু সমস্যা হয়েছিল। এখন ক্লিয়ার? রেসপন্স করো প্লিজ। ক্লিয়ার হয়েছে? আমি পাইছি। আচ্ছা ওকে, ভালো করে দেখো, আমি আবার পড়ছি, তোমরা একটু দেখো। চাষি আফজালের সামান্য জমি, এতে তার সংসার চলে। ছেলে করিমকে লেখাপড়ার জন্য কলেজে পাঠায়, কিন্তু বিত্তমান হাতেম বিষয়টি সহজে মানে না, ষড়যন্ত্র করে আফজালকে ভিটে ছাড়া করে। ক্লিয়ার? প্রশ্ন নাম্বার 1, 1 নম্বরের জন্য হচ্ছে দরিদ্র মাতা আঁচল ভরে কি ধরে রাখতো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। খ নাম্বার, উপেন কেন তার জমি বিক্রি করতে চায়নি। ক্লিয়ার? গ নাম্বার, উদ্দীপকের আফজালের সাথে উপেনের সাদৃশ্য আছে কি, ব্যাখ্যা করো। ঘ নাম্বার, সমাজের প্রভাবশালী লোকেরা প্রায়ই কূটকৌশলী হয়, উদ্দীপক ও কবিতা অবলম্বনে মতামত লেখো। আশা করি তোমরা এই প্রশ্নটা তোমরা এর আগেও পেয়েছো, রাইট? এর আগেও কিন্তু তোমরা প্রশ্নটা পেয়েছো, আমি ইমেলে পাঠিয়েছি। এই প্রশ্নটা মিলিয়ে নিবে, তোমার প্রশ্ন কিন্তু আমার হাতে, সুতরাং ইমেলে পাঠানো হয়েছে, ভালো করে খেয়াল করো। ওকে, এখন আমার কিছু বক্তব্য আছে, তার আগে প্রশ্নগুলোর উত্তর আমি করে দিব। 1 এবং 2 অবশ্যই করে দিব। 3 এবং অর্থাৎ ঘ নাম্বার আমি বুঝিয়ে দিব, যাতে তোমরা লিখতে পারো। আমি তোমাদের সাথে কিছু গল্প করি, গল্পটা মনে রাখবে। ক্রিয়েটিভে কিন্তু বাংলায় 10-এ 10 পাওয়া যায়। কিভাবে? আমি তোমাদের নারী কবিতা যখন বুঝিয়েছিলাম, একটা চার্ট করেছিলাম, তোমরা জানো। আমি চার্টটা রিপিট করছি বলতে প্রথম খেয়াল করবে প্রশ্নের উত্তরটা কিভাবে দিবে। আমি বলেছিলাম ক নম্বরের উত্তরটা হবে আন্তর্জাতিক মানের। এখন আন্তর্জাতিক মানের উত্তর কি, আমি কিন্তু লিখে দিব, আমি উপরেরটুকু মুছে দিব, কারণ আমার উপরেরটুকু জায়গা দরকার, নিচের জায়গাটুকু আমার দরকার নেই। হ্যাঁ, তো এখানে এখন আমরা সবার আগে যে চিন্তাটা করব, আমরা উদ্দীপক বুঝতে পেরেছি কিনা। কটা বলেন স্যার? হ্যাঁ, সব বলে দেব ইনশাল্লাহ, একটু অপেক্ষা করো, সব বলে দিব। আচ্ছা, আমার কিছু শিক্ষক থাকার কথা ছিল। আচ্ছা, স্যাররা আছেন নাকি? স্যার ম্যাডামরা আছেন নাকি? সব কিছু ঠিক আছে স্যার ম্যাডামরা? আশা করি ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড।
লাবণী ফুল, আচ্ছা ওকে, ভেরি গুড। সবাই আছো? আমরা উদ্দীপকটাও পেয়েছি, এখন কবিতাটার সাথে মিলাবো। ভালো করে দেখো, মিলাবো কোথায় মিলাবো? আমি একটা লাল কালি দিলাম, দেখো চাষি আফজাল, সামান্য জমি। চাষি আফজালের সাথে মিল আছে কার? উপেনের সাথে মিল আছে, তাহলে মিল পেলাম। আমাদের যে এখানে উদ্দীপকের যে চাষি আছে তার নাম আফজাল, তার সাথে মিল আছে কার? আমাদের 2 বিঘা জমির যে ক্যারেক্টার উপেন, উপেনের সাথে মিল আছে, তার সামান্য জমি। ওকে, গেল। তাহলে এটা আমরা মনে করলাম এই আফজাল মিন্স উপেন। ওকে, আমরা এখানে মনে রাখবো, মনে মনে করবো আফজাল মিন্স উপেন, এতে তার সংসার চলে। তো আমাদের উপেনেরও কিন্তু ওই 2 বিঘা জমি দিয়ে তার সমস্ত জমি এখন বন্ধ হয়ে গেছে, সমস্ত জমি এখন বিক্রি হয়ে গেছে, তার মাত্র 2 বিঘা জমি ছিল। এই জমিটা দিয়ে তার কোনো রকম সংসার চলে, রাইট? তো যেহেতু কোনো রকম সংসার চলে, তাহলে এখানেও আফজালের কিন্তু তার সংসার চলে কোনো রকম। ছেলে করিমকে এই জায়গায় আমাদের একটু দেখতে পেয়েছি, তার একটা ছেলে ছিল করিম, কিন্তু উপেনের কোনো সন্তানের কথা এখানে বলা হয়নি, রাইট? এখানে কিন্তু আফজালের ছেলের কথা বলা হলো, কিন্তু উপেনের আমরা কোনো সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন কারোর কথা আমরা এখানে পাই না। তাহলে এই জায়গায় একটু আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি। তাহলে এখানে ছেলের কথা আমাদের নাই। ওকে, তাহলে ঠিক আছে। লেখাপড়া, সে কি করছে? লেখাপড়ার জন্য কলেজে পাঠায়। ওকে, ভালো কাজের জন্য কলেজে পাঠায়। তাহলে একজন ব্যক্তি তার ছেলেকে কলেজে পাঠাচ্ছে লেখাপড়ার জন্য, কিন্তু তার পাশের যে পড়শি, সেই পড়শি বিত্তশালী হোক যাই হোক, সে জিনিসটা পছন্দ করছেন না। কেন পছন্দ করছেন না? সে দেখছে যে আমার চেয়ে এই আফজাল অনেক, তার ছেলেকে লেখাপড়া শেখাতে একসময় সে আমাকে বিট করতে পারে, এই জন্য সে তার হিংসা। কিন্তু আমাদের সিচুয়েশন থেকে অন্যরকম। এই জায়গায় কিন্তু হিংসাটা ওভারকাম করা যেতে পারে। কিভাবে ওভারকাম করা যেতে পারে? যে বেটা তুমি, আমি আমার ছেলেকে পাঠিয়েছি, তাতে কি হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, ওভারকাম করা যেতে পারে। সেও একটা সাধারণ মানুষ, আমিও একটা সাধারণ মানুষ। কিন্তু রবীন্দ্রনাথের 2 বিঘা জমিতে যে 2 ক্যারেক্টার আছে, উপেন এবং জমিদার, এখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব ছিল না। কেন বলতো? এর কারণ হচ্ছে জমিদারের আন্ডারে কিন্তু প্রজা। তো জমিদার ইচ্ছে করলে কিন্তু অনেক কিছু করতে পারে, তাকে মেরে ফেলতে পারে, তাকে শাস্তি দিতে পারে, তাকে হত্যা করতে পারে, তা অনেক। তো শেষ পর্যন্ত তা না করে জমি কেড়ে নিয়ে তাকে এই এলাকা থেকে বিদায় করে দিয়েছে। এর তাহলে এই ঘটনার সাথে হুবহু মিল না থাকলেও আংশিক মিল আছে। কি? প্রেক্ষাপট মিল আছে। প্রেক্ষাপটটা কোথায়? কিন্তু বিত্তবান হাতে মানে বিষয়টা সহজে মানে না। এ পর্যন্ত গেল। ষড়যন্ত্র করে আফজালকে ভিটে ছাড়া করে। ওকে, ষড়যন্ত্র করে। তাহলে এই জায়গায় কিন্তু এই জায়গাটা মিল আছে। কোথায়? আমরা কিন্তু এই জায়গায় মিল পেলাম। মিল পেলাম কোথায়? এই অংশটা মিল পেলাম, এই অংশটা মিল পেলাম। হ্যাঁ, এই 2 অংশে কিন্তু আমরা ক্লিয়ার মিল পেয়ে যাচ্ছি। এখানেও কিন্তু জমিদার বাবু কি করেছেন? সরাসরি কিন্তু সেটি কিছুই করেননি, তিনি ষড়যন্ত্র করেছেন, তার ডিক্রি জারি করেছেন, তার নামে আইন জারি করেছেন, করে তাকে ভিটে ছাড়া করে দিয়েছেন। এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমরা তোমার উদ্দীপক ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা? ক্লিয়ার বুঝতে পেরেছি, গুড। এখন আমরা ক নাম্বারের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? এখন তাহলে উদ্দীপকের ক নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে, তোমরা আমি ভালো করে বলেছি, ক নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হলে সবাই একের ক এইভাবে লিখবে। একের ক এই লেখার পরে এই, ঠিক আছে? উত্তর লেখার পরে তোমরা উত্তরটা লিখবে আন্তর্জাতিক মানের, অর্থাৎ প্রশ্ন লিখে উত্তর করতে হবে। প্রশ্ন: দরিদ্র মাতার আঁচল ভরে কি রাখতো? এই পর্যন্ত আঁচল ভরে, এই পর্যন্ত প্রশ্ন লিখে তারপর উত্তর করবে। ওকে, তাহলে উত্তরটা আমরা করি। উত্তরটা দেখো, এখানে দেখো দরিদ্র মাতা, মাতা আঁচল ধরে, ঠিক আছে? একটা দাগ দিয়ে দাও। এখানে কি? আঁচল ভরে ফল, ফুল, শাক, পাতা, পাতা রাখো। এই 1 নাম্বার পেয়ে গেল। ওকে, তাহলে আমাদের ক নাম্বারের জন্য 1 নাম্বার আমরা পেয়ে গেলাম। তোমাদের বইয়ে কিন্তু কোনো হাইফেন নাই, হাইফেন দিবে না।
ফল ফুল শাক পাতা সাধারণত হাইফেন হয়, কিন্তু কবিতার লাইনের ভিতরে যেহেতু হাইফেন নাই, তোমাদের হাইফেন না দিলে কিছু হবে না। ফল ফুল শাক পাতা। কিন্তু মনে রাখবো, অনেকেই বলতে পারে স্যার আমি যদি লিখি ফল পাই, ফল রাখতে হবে না। দরিদ্র মাতা আচরণ করে ফল রাখতো, আংশিক সত্য হবে না। ফুল রাখতো, আংশিক সত্য হবে না। শাক রাখতো, এটাও আংশিক সত্য, এটাও হবে না। পাতা রাখতো, এটাও হবে না। কারণ ক নাম্বারের উত্তরের জন্য আমরা সব সময় কিন্তু চেয়েছি, কি চেয়েছি? 100% কারেক্ট উত্তর, একদম সহি হতে হবে, একদম রাইট হতে হবে। আদারওয়াইজ নট পসিবল, আদারওয়াইজ এটা হবে না। ঠিক আছে, আমরা কখনোই এটা নাম্বার দেব না। ওকে, তাহলে ক নাম্বার বুঝতে পেরেছো? তাহলে আমরা ক নাম্বারটা শেষ পেয়ে গেছি। খ নাম্বার, খ নাম্বারে চলে আসো। খ নাম্বারে কিছু হেডিং আছে, কি বলেছিলাম? খ নাম্বারে দুটো পার্ট, একটা পার্টের অংশ, একটা পার্টের অংশ অনুধাবন, তাই তো? রিকল করো জ্ঞানটা, তাহলে অনুধাবন করতে হলে কি এটাও তোমার জানতে হবে। খ নাম্বারের জন্য প্রশ্নের উত্তর কোথায় পাবে? উদ্দীপকে পাবে? 100% পাবে না। তাহলে খ নাম্বারের জন্য উদ্দীপক কিছু এসে যায় না। আমাদের উদ্দীপক কোনো হেল্প করবে না, করবে না, করবে না। মাথার মধ্যে গেঁথে রাখো। আচ্ছা দেখো, এখন ঠিক আছে? হ্যাঁ, একটু ঘোলা আমিও দেখতে পাচ্ছি। আমি অবশ্যই তোমাদের, হ্যাঁ এখন ঠিক আছে মনে হয়। আমি বাম পাশে আবার আমি টেলিভিশনটাও রেখে দিয়েছি যাতে দেখা যায়। তোমরা, আমি যে ক্লাসটা নিচ্ছি দেখাও যাচ্ছে। ওকে, এখন ক্লিয়ার না? এখন ক্লিয়ার হয়েছে কিনা দেখো বাবা। আচ্ছা, আমি অপেক্ষা করব, সমস্যা নাই। আমি শুরু করার আগে অপেক্ষা করব। স্যার অ্যান্সারের পুরা অ্যান্সারটা না লিখে না, হ্যাঁ হ্যাঁ পুরো অ্যান্সার লিখবো না, আমি শুধু খ নাম্বারটা তোমাদের চেষ্টা করব। এরপরে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব অংশ কীভাবে লিখতে হয়। ঠিক আছে? ওকে, এখন চলে আসো খ নাম্বার। আমরা কিভাবে লিখবো? খ নাম্বারে দুটো অংশ, একটা জ্ঞান, একটা অনুধাবন। লিখে দিব, অনুধাবনটা। এবং আমার মজার ব্যাপার হচ্ছে, তুমি যে মেসেজটা, যে উত্তরটা আমি টেক্সট করে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। উত্তরটা এবং টেক্সট করে দিচ্ছি, এখনই টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, উত্তরটা হবে এক নম্বর। দেখো, উপেন কেন তার জমি বিক্রি করতে চায়নি? উপেন কেন? আসলে কোন প্রশ্নের উত্তর দেব? কেন? জ্ঞান কোথায়? এই কেনটা জ্ঞান। এই কেন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, হচ্ছে কেন। কেন উত্তর দিয়ে দাও। কেন উত্তর দিতে হলে আমরা কি করব? আর আচ্ছা, একটু অপেক্ষা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মাঝে মাঝে ক্যামেরাম্যানটা সরাসরি স্ট্যান্ডের উপরে। এখন দেখো, এখন দেখতে পাচ্ছি, তোমরা পাচ্ছ কিনা? এখন কিন্তু আবার ভালো আসছে। ওকে, এখন দেখো। ওকে, আমাদের এই প্রশ্নটা লেখার পর আলোচনা করব। প্রশ্নটার উত্তর হচ্ছে, একটু ভালো করে শোনার চেষ্টা করো, ইনশাআল্লাহ এর মধ্যে ঠিক হয়ে যাবে। উপেন কেন বিক্রি করেছিল? বলছে উপেন কেন তার জমি বিক্রি করতে চায়নি? সহজ উত্তর, উপেন তার সমস্ত জমি বন্ধক থাকার কারণে বা অন্যান্য জমি ছেড়ে দেওয়ার কারণে, মাত্র 2 বিঘা জমি ছিল, 2 বিঘা জমির প্রতি তার একটা কি ছিল? তার এটাই শেষ সম্বল, এই জন্য তিনি তা বিক্রি করতে চাননি। এর জ্ঞান হচ্ছে এটা। জ্ঞানমূলক লেখো। জ্ঞান হয়েছে? জ্ঞানটা লেখো এবং অনুধাবনটা লেখো, এবং আমি এই মেসেজটা এক্ষুনি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। অনুধাবন দেখো, উপেন বিক্রি করতে, এই অনুধাবন অংশে লিখবে, উপেন একজন দরিদ্র, অনেক কষ্টের পরে তিনি তার জীবন অতিবাহিত করেন। সবশেষ তার 2 বিঘা জমি ছিল, বাকিটা বন্ধকে চলে গেছে, বিভিন্ন ঋণে চলে গেছে। তো হঠাৎ করে জমিদার তার কাছে এসে বললো, তোমার এই 2 বিঘা জমি আমার চাই। কিন্তু উপেন সেই 2 বিঘা বললেন যে এটাই আমার শেষ সম্বল, এটা আপনি কখনোই নিয়েন না, আমি এটা ছাড়তে পারবো না। তখন রাজা তার কাছ থেকে
জোর করেই ডিগ্রি জারি করে, আইন জারি করে তার জমিটুকু নিয়ে নেয়। তো এই হচ্ছে তার ব্যাখ্যা, কিন্তু আসলে তিনি তা ছাড়তে চান না। আমি এখনই উত্তরটা তোমাদের এখানে সেন্ড করে দিচ্ছি। উত্তরটা দেখো, সবাই দেখে নাও। ক নম্বরের উত্তরটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি সেন্ড করে দিচ্ছি। উত্তরটা সবাই একটু পরবর্তীতে তুলে নিবে। হ্যাঁ, ক নম্বরের উত্তর সাথে সাথে আমি সেন্ড করলাম। ওকে, আজকে মনে হয় একটু শেষের দিকে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। আমরা তাহলে গ নাম্বার কিন্তু আমি ওখানে তোমাদের স্পষ্ট লিখে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। গ নাম্বারটা আমি আলোচনা করে দিই। গ নাম্বার দেখো, উদ্দীপকের আবদারের সাথে আছে কি, এই যে উত্তর দিবা যে সাদৃশ্য মানে কি, সাদৃশ্য মানে মিল, মিল আছে কি, তখন দেখবা সব জায়গায় মিল আছে না, কোনো কোনো জায়গায় মিল আছে। তাহলে তুমি কি লিখবা, তাহলে উত্তর লিখবা হ্যাঁ আংশিক মিল আছে। তোমাদের মধ্যে অনেকেই টেন্ডেন্সি আছে যে তোমরা সাধারণত যে জিনিসটা করো সেই জিনিসটা হচ্ছে তোমরা লিখে দাও যে নিচে আলোচনা করা হলো অথবা নিচে উদ্ধৃতি দেওয়া হলো, এগুলো লেখা যাবে না, লিখলে কিন্তু মার্কস পাবে না, আমি কেটে দিয়ে দিয়ে দেবো। তাহলে কি লিখবে, এটা কিন্তু এই উত্তরটা সবসময় লিখবে একদম যেটা চেয়েছে সেটাই। কি লিখবে, হ্যাঁ উদ্দেশ্য সফল, হ্যাঁ সাদৃশ্য আছে, না সাদৃশ্য নেই। আমাদের এখানে সাদৃশ্য আছে কিনা জানতে চেয়েছে ব্যাখ্যা, আর এই ব্যাখ্যায় আমরা যে ব্যাখ্যাটা করব সেই ব্যাখ্যার অংশে আমরা কি জানো, আমি এই জায়গায় লিখলাম যে গ নাম্বারের তিনটে অংশ এখানে খেয়াল করবে। গ নাম্বারের তিনটে অংশ, তাই না? এক নাম্বার হচ্ছে জ্ঞান, জ্ঞানে তুমি কি করবে, জ্ঞানমূলক, এরপরে দুই নাম্বার অনুধাবন, আর তিন নাম্বার হচ্ছে প্রয়োগ। ওকে, তিন নাম্বার হচ্ছে প্রয়োগ। আমরা এই জ্ঞানটা পারলাম। অনুধাবন কি, অনুধাবন হিসাব করো। এখানে দেখো উদ্দীপকের সাথে আবদার উপরের সাদৃশ্য আছে কি। তাহলে আমি ক্লাসে বলেছিলাম তুমি সেকেন্ড প্যারায় কখনোই উদ্দীপক বর্ণনা করবে না। কি বর্ণনা করবে, টেক্সট। মানে টেক্সটটা কোথায় আছে, তুমি লিখবে যে সাদৃশ্য আছে কার সাথে, তুমি লিখবে যে উপেনের সাথে সাদৃশ্য আছে কার, এই পুরো উদ্দীপকে। কারণ উপেন একজন দরিদ্র কৃষক, তার শেষমেশ কি হয়েছিল, ডিগ্রি জারি করে তার ওই 2 বিঘা জমি জমিদার ছলে বলে কৌশলে তার কাছ থেকে ছিনিয়ে নেয়, এবং এই জমিদার অত্যাচারিত জমিদার, এবং তাকে শুধু ছিনিয়েই দেয় না, তাকে ভিটা ছড়া করে। শেষ পর্যন্ত উপেন বাধ্য হয়ে তার এই 2 বিঘা জমি ছেড়ে দিয়ে সে পৃথিবীর মানে সারা বিশ্বে বা নিখিল সমস্ত জায়গায় ঘুরতে লাগলো, সমস্ত সৌন্দর্য দেখতে লাগলো, আল্লাহ মানে মহান স্রষ্টা সৃষ্টি দেখতে লাগলো, তাতেই সে খুশি। তো এখন ব্যাপারটা হলো আমরা বর্ণনা করলাম, বর্ণনা করার পরে দেখো তাহলে এই জায়গায় উপেন দরিদ্র কৃষক এবং দরিদ্র মানুষ তার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল। এখন চলে আসো থার্ড প্যারায়। থার্ড প্যারায় কি আসবে, এই উদ্দীপকে আসবে। উদ্দীপকে লিখবে হ্যাঁ চাষি আফজাল, এর সামান্য জমি ছিল, তার জমিটাও কিন্তু কে ষড়যন্ত্র করে কি করা হলো, ষড়যন্ত্র করে হাতেম তাকে ভিটা মাটি ছাড়া করেছিল, তাকে গ্রাম ছাড়া করেছিল, এবং এই হাতেমের সলা পরামর্শই কিন্তু আফজাল গ্রাম ছাড়া হয়েছিল। আফজালের এখানে কোনো দোষ ছিল না। তাহলে এই দুই পক্ষেরই উভয়ই দেখলাম যে উদ্দীপক এবং আমাদের এই 2 বিঘা জমির মূল বিষয়বস্তুর সাথে হুবহু মিলে যাচ্ছে। ক্লিয়ার? তো সব শেষ কি লিখবে, সব শেষ কিন্তু প্যারা বাড়াবে না, 4 নম্বর প্যারা করবে না, 3 নম্বর প্যারাই করবে যে এখানে সত্যিকার অর্থে যে অত্যাচারিত মানুষ তারই জয় হয়েছে। ক্লিয়ার? বলে শেষ করে দিল। এরপর দেখো ঘ নম্বর। ঘ নম্বরে কি, এই ঘ নম্বর যখন আমরা আসবো, ঘ নম্বরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 4 এ 4 পাওয়া যায় যদি তুমি নিয়ম মেনে লেখো। নিয়ম কি লিখবে, ঘ নম্বরে কিন্তু আমরা দেখেছি এই অংশগুলোই থাকবে, এই অংশগুলো ঘ নম্বরে থাকবে, শুধু যোগ হবে কি, যোগ হবে ধরতে উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা, এই অংশটা যোগ হবে। তাহলে জ্ঞানে কি দিবে, ঘ নম্বরে কি বলছে, সমাজের প্রভাবশালী লোকেরা প্রায় কূটকৌশলী হয়। হয় যদি হয় তাহলে বলবো হ্যাঁ হয়, তাহলে এটা জ্ঞান। তাহলে তুমি লিখবা উদ্দীপকে লেখা আছে সমাজের প্রভাবশালীরা কূটকৌশলী। হ্যাঁ, কথাটা যথার্থতা আছে। যথার্থতা কোথায়, তুমি বলবা যে আমরা দেখেছি যে 2 বিঘা জমির
যে জমিদার সে কৌশলের মাধ্যমেই কিন্তু উপেনের 2 বিঘা জমি নিয়ে নিয়েছে। তারপরে কি লিখবা? এবং উদ্দীপকে আমরা দেখেছি হাতেম আফজাল এই দরিদ্র কৃষকের জমিটাও কিন্তু বা তাকে ভিটামাটি ছাড়া করেছে কূট কৌশলের আশ্রয় নিয়ে। সুতরাং এখানে মিল আছে। ক নম্বর জ্ঞান পেলাম। অনুধাবন কি? অনুধাবন বলছে যে সমাজের লোকেরা প্রায় কূট কৌশলী হয়, কৌশলী হয়। এখন সমাজের মানে কি? এখনকার সমাজের কথা বলতে হবে। তখন তুমি লিখবে আমরা দেখেছি যে 2 বিঘা জমির মানে দ্বিতীয় প্যারা যেহেতু 2 বিঘা জমি লিখতে হবে, একটা সমান তালে আমরা দেখেছি দুটো শ্রেণীর বসবাস, একটা ধনিক শ্রেণী, একটা বিত্তবান শ্রেণী, একটা দরিদ্র শ্রেণী। এই 2 শ্রেণীর মধ্যে যে প্রভেদ দেখা যাচ্ছে, অর্থাৎ বিত্তবানরা সবসময় দরিদ্রদেরকে নির্যাতিত করছে, নিষ্পেষিত করছে, তাদের দ্রব্য হরণ করে নিচ্ছে, তাদের ন্যায্য জিনিসগুলো তারা ভোগ দখল করছে। ক্লিয়ার? এইভাবে লিখবা। তৃতীয় পারায় কি হবে? এই কূট কৌশলের তৃতীয় পারায় লিখবা যে আমাদের এই উদ্দীপকে দেখতে পেয়েছি একজন দরিদ্র কৃষক আফজাল তার কি করেছে? তার কোনো অন্যায় নাই, তার ছেলে মাত্র লেখাপড়ার জন্য সে বাইরে পেটেছে। এতেই সে কি হয়? একজনের হিংসাত্মক ঘটনার দ্বারা আক্রমণ হয় বা তার কারণে বা তার এই ছেলে লেখাপড়া করে বড় কিছু হবে এই জিনিসটা পড়শি সহ্য হচ্ছে না, এই জন্য হাতেম আলী তাকে ভিটা মারা ছাড়া করেছে, ভিটা মাটি ছাড়া করেছে, তার পূর্বপুরুষের ভিটা থেকে তাকে উচ্ছেদ করেছে। তাহলে 2 দিকে মিল হলো। এখন উচ্চতর দক্ষতায় কি আসবে? উচ্চতর দক্ষতায় তুমি এটা মিলিয়ে দিবে। হ্যাঁ, আমরা যেটা দেখতে পেলাম সেটা সত্যিকার অর্থে যে ধনীরা সবসময় দরিদ্রের উপরে আঘাত হানে, দরিদ্র জিনিস হরণ করে, এটা চলমান, এটা বহমান, এটা একসময় রবীন্দ্রনাথ যুগে যেমন ছিল বা ওই 2 বিঘা জমির যে ইতিহাসে আমরা যেটা দেখেছি এবং বর্তমান সমসাময়িক অবস্থায় কিন্তু আমরা বিভিন্ন দেশ বা বিভিন্ন সমাজে এই ঘটনা ঘটতেই আছে। সুতরাং এটা থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারছি না। তো কি করতে হবে? উচ্চতর দক্ষতা কোথায়? আমাদের প্রত্যেকের উচিত এই দরিদ্র প্রজাদের প্রতি সম্মান দেখানো বা তাদেরকে কাছে ডেকে নিয়ে আসা বা তাদের কোনো রকম অত্যাচার না করা, এইটাই কিন্তু আমরা শিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কষ্ট করেছো, অনেকক্ষণ তোমরা ধৈর্য ধরে ছিল, সাময়িক ব্যাঘাত ঘটেছে, আসলে তো এটা আমাদের কারো হাত নাই। তো আজকে আমরা কি পড়লাম? 2 বিঘা জমি, আমি 6টা কবিতা আছে, আমি 6টা কবিতা, আমার 2টো করে ক্লাস আছে, আমি প্রতিদিন একটা করে কবিতা পড়াবো এবং একটা করে কবিতা তুমি এই একটা করে সৃজনশীল আমি উত্তর করে দেবো, বাকি একটা কিন্তু তোমাদের করতে হবে। অনুরূপভাবে তোমাদের আরো আমি সার্জাল দিয়েছি, তোমাদের ওয়াহিদ স্যারকে ক্লাস দিয়েছি, তোমাদের সোহাগ স্যারকে ক্লাস দিয়েছি, তাদের গদ্য বলে দিব অথবা পদ্য মধ্য মিলিয়ে আমরা সুন্দর তোমরা এই পরীক্ষায় যেন 70-70 পাও। এটা 70-70 না পেলেও অ্যাটলিস্ট 70-এ তোমার এখানে 65 নিচে পাওয়া যাবে না। যতটুকু হেল্প করার দরকার আমরা ততটুকু হেল্প করবো। আমরা তো লিখে দিতে পারবো না, কিন্তু বাবা তোমাকে পড়তে হবে। আর তোমরা যে এমসিকিউ এ যারা ফার্স্ট 1 থেকে 10-এর মধ্যে আছো, স্কুল খোলার সাথে সাথে তাদের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা করা হবে। এবং এই সৃজনশীলে যারা 65 নাম্বার পাবে, 65 নাম্বার পাবে, আমি স্যারকে বলে, তোমাদের চেয়ারম্যান স্যারকে বলে আমি তোমাদের জন্য ভালো পুরস্কারের ব্যবস্থা করব। ঠিক আছে? সুতরাং বি কেয়ারফুল, অনেক ভালো করে পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে, পুরো সিকিউর অ্যানসারটা আমি তোমাদের লিখে দেব। ওকে, কথা দিলাম এইভাবে লিখে দেব। আচ্ছা শারমিন, আচ্ছা এখানে একটা প্রশ্ন করেছো শারমিন শাহানা আক্তার। হ্যাঁ, ক নাম্বারটা এবং খ নাম্বারটা কিন্তু আমি লিখে দিলাম। আর গ আর ঘ আমাকে একটু সময় দাও, আমি লিখে তোমাদেরকে আমি এখানেই পাঠিয়ে দিব অথবা আমার ফেসবুকের 8-এর যে ফেসবুক আছে ওখানে আমি পাঠিয়ে দেবো। ওকে, যে এই প্রশ্নটা কিন্তু হুবহু আসার মতো, এই প্রশ্নটাকে আমি দিতে পারি। ক নাম্বারটা হয়তো চেঞ্জ হবে, আদারওয়াইজ এই কোশ্চেনটা দিব, খুব ভালো করে পড়বে। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কমেন্টস থাকলে লিখতে পারো, কারো কোনো প্রয়োজন থাকলে লিখতে পারো। তো আমি যেমন আমার অন্যান্য ডিপার্টমেন্টের তোমার সম্মানিত শিক্ষকগণ অনেক পরিশ্রম করছেন, কষ্ট করছেন। তোমাদের কিন্তু রচনাও কেউ একজন বলেছো রচনার কথা। হ্যাঁ, এখানে বলছে আঞ্জুমান আরা স্যার রচনা। আচ্ছা রচনা কি করতে হবে বলো তো? নোট দিতে হবে। নোট দিতে হলে অবশ্যই নোট দিব, সমস্যা নাই, তবে সবগুলো নয়। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি সেদিন দেখেছিলাম যে আমাদের সম্মানিত বড় স্যার তোমাদের বলেছিল যে তোমরা রচনাটা নিজে নোট করে লিখবে।
15 নাম্বার হয়েছে, তো একটু নোট করে লেখা ভালো না? মাত্র 4টে দিয়েছি না 3টে দিয়েছি, ঠিক আছে? প্রয়োজন হলে একটা কমিয়ে দেব, কিন্তু তোমরা যদি নোট করে লেখো তাহলে একটা রচনা থেকে আরেকটা রচনার মধ্যে পার্থক্য হয়ে যাবে, পার্থক্য হলেই কিন্তু তোমার মার্কসটা ভালো পাবে, ঠিক আছে? সুতরাং আমি যদি নোট দিয়ে দিই তাহলে সবার একরকম লেখা হয়ে যাবে, তাহলে সবাই মনে করবে এটা মুখস্থ, এটা নাম্বারটা কমে যাবে। তোমরা দু একটা বই থেকে একটু রচনা নোটটা করে দাও, প্রয়োজন হলে আমি করে দেবো, একটা দিব, সে মডেল হিসেবে দিলাম, দিতে পারি, সমস্যা নাই, কিন্তু তোমাদের একটু কষ্ট করতে হবে। ক্লিয়ার? তো আর কি সমস্যা বলো, তোমরা সমস্যাগুলো লিখে জানাও। বাংলায় কিন্তু আমি চাই না যে তোমরা কেউ A+ না পাও সবার, আর এখন কিন্তু 90% নাম্বার পেতে হবে, সুতরাং তোমার সাবজেক্টিভে 65 পেতেই হবে। আর 65 পেতে হলে কিন্তু আমি এর আগে তোমার সারমর্ম শিখিয়েছি, 5-5 পেতেই হবে। লেটার অ্যাপ্লিকেশন 5-5 পাওয়া যায়, রচনায় তোমার 14-15 পাওয়া যাবে না, ঠিক আছে, 14 পেলে। আর সৃজনশীলগুলো করে 9-10 9-10 পেলে 4টে লিখতে হবে, 9-10 9-10 পেলে পেতে হবে। এবং আমরা যদি এইভাবে পড়তে থাকি, এবং আজকের পার্সেন্টেজ তোমাদের রেকর্ড, এটা আমি খুবই খুশি হচ্ছি, এবং আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা, আমি নিজেও কষ্ট করছি, তোমরা অবশ্যই কষ্ট করবে, আর যে কোনো স্যারের ক্লাসেই তোমরা এইভাবে উপস্থিত থাকবে, তোমাদেরই লাভ হবে, ঠিক আছে? যেহেতু আমরা সবাই কষ্ট করছি, তোমাদের কষ্ট করা উচিত। তো আর কি, তোমাদের আমি নোটটা পৌঁছে দিব, আমি এতেই নোটটা লিখে দিচ্ছি। তো টিল দেন, খোদা হাফেজ, তোমরা ভালো থাকবে, আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ, বাই বাই।